সারা বিশ্ব জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইসরায়েলের ভূখণ্ড থেকে ব্যাপক হামলা চালিয়েছে আইডিএফ। এতে গাজায় বহু হতাহত হয়েছে, নিহত হয়েছে বহু। অন্যদিকে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলে হামাস যোদ্ধারা। এতে ওই অঞ্চলে বহু সেনা নিহতের খবর পাওয়া যায়। আর এই ভয়াবহ যুদ্ধের মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু অঘোষিত আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম। এবার অত্যাধুনিক 1000 ড্রোন হাতে পেয়েছে ইরান। জানিয়ে দিচ্ছি লেবাননের নতুন প্রধানমন্ত্রী নওয়াফ সালাম পছন্দ হয়নি হিজবুল্লাহর, ঝেড়েছে ক্ষোভ। আরও জানিয়ে দিচ্ছি ইরানের সাথে এক টেবিলে ইউরোপের 3টি দেশ। অন্যদিকে গাজায় আরও 45 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনাবাহিনী। জানিয়ে দিচ্ছি সর্বশেষ 42 দিনের যুদ্ধবিরতি, 33 জিম্মিকে মুক্তি দেবে হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে সমর্থন করে থাকেন এবং যুদ্ধবিরতির পক্ষে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অত্যাধুনিক 1000 ড্রোন হাতে পেয়েছে ইরান। ইরানের সেনাবাহিনীর শক্তিশালী ও উচ্চ প্রশিক্ষিত ইসলামী বিপ্লব রক্ষী বাহিনী IRGC 1000 নতুন ও অত্যাধুনিক ড্রোন হাতে পেয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম এ তথ্য নিশ্চিত করেছে। তাসনিমের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, এই ড্রোনগুলো ইরান মূলত চিরশত্রু ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব অধীন নতুন মার্কিন প্রশাসনের চাপ মোকাবেলার জন্য প্রস্তুত করেছে। ইরানের বিভিন্ন অঞ্চলে এই ড্রোনগুলো বিতরণ করা হয়েছে। ড্রোনগুলোতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা সামরিক অভিযানে বড় ধরনের সুবিধা দেবে। এই ড্রোনগুলোতে রয়েছে বেশ কয়েকটি আধুনিক ফিচার, যেমন দীর্ঘ পাল্লা, 2000 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম, উচ্চ ধ্বংস ক্ষমতা, লক্ষ্য বস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে পারে এটি, রাডার ফাঁকি, শত্রুর পক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করতে সক্ষম, সক্রিয় আঘাত হানার সক্ষমতাও রয়েছে এটির। গোয়েন্দা ও সামরিক শক্তি বৃদ্ধি করতে এটি সবসময় প্রযোজ্য। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ড্রোনগুলো খুবই শক্তিশালী হয়ে থাকে। লেবাননের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন নওয়াফ সালাম। এতে মোটেও খুশি নন হিজবুল্লাহ। আন্তর্জাতিক বিচার আদালতে ICJ প্রেসিডেন্ট নওয়াফ সালামকে লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। তাকে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করা হয়, খবর দিয়েছে রয়টার্স। এদিকে নওয়াফকে সালামকে প্রধানমন্ত্রী মনোনীত করায় ক্ষোভ প্রকাশ করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী বিরোধীদের বাদ দেওয়ার জন্য কাজ করবেন। নওয়াফ সালামকে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করার মধ্য দিয়ে লেবাননে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ গত বছর ইরান সমর্থিত শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি এবং ক্ষতিগ্রস্তের মুখোমুখি হয়। পরবর্তীতে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মাধ্যমে তারা এক প্রকার দুর্বল হয়ে পড়েছে। এছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সহযোগী হিসেবে কাজ করেছে গোষ্ঠীটি। কিন্তু গত বছরের ডিসেম্বরে পতন ঘটে আসাদের। এতে আরও চাপে পড়ে যায় হিজবুল্লাহ। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরই ইরানের উপর চড়াও হবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন আশঙ্কা বিশ্লেষকদের। কারণ তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে ইরানের ও ইসরায়েলের মতোই সমানভাবে উদ্বিগ্ন এই রিপাবলিকান নেতার। আগের মেয়াদে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিশালী 6টি দেশে যে চুক্তি করেছিল, সেখান থেকে বের হয়ে যান ট্রাম্প। চুক্তিটির অধীনে নিজেদের পরমাণু সক্ষমতা সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছে খামেনির দেশ। বিনিময়ে ইরানের উপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিন্তু ট্রাম্প সেই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার তেহরান আবারও বাঁধে দেওয়ার মাত্রার চেয়ে বেশি হারে ইউরেনিয়াম মজুত করেছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইউরোপের 3টি শক্তিধর দেশের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসেছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইরান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা AFP। গাজায় আরও 45 ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্বর ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকাটিকে আরও
45 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মেডিকেল সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার একটি মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে সোমবারে গাজা ভূখণ্ডের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে 45 জনকে ফিলিস্তিনকে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়িঘর, ধ্বংসস্তূপের নিচে এখনও 10 জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বাস্তব ও প্রস্তাব সত্ত্বেও নৃশংস হামলা অব্যাহত রেখেছে দখলদার এই বাহিনী। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে আংশিক হামলা চালায় হামাস। এতে ইসরায়েলের প্রায় 1200 মানুষ নিহত হন আর 250 জনেরও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা নিজের বাসভবন ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। 42 দিনের যুদ্ধবিরতি, 33 জিম্মিকে দেবে মুক্তি হামাস। কাতারের রাজধানী দোহায় চূড়ান্ত করা হচ্ছে গাজার যুদ্ধবিরতি চুক্তি। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম পর্যায়টি 42 দিন স্থানীয় ও স্থায়ী হবে এবং এ সময় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস তাদের হাতে বন্দী থাকা 33 জিম্মিকে মুক্তি দেবে। এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ইসরায়েলের ধারণা, মুক্তি পেতে যাওয়া জিম্মিদের বেশিরভাগই জীবিত আছে। এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানান। তবে যারা মুক্তি পাবেন তাদের মধ্যে কয়েকজন নিহত জিম্মিও থাকতে পারে, অর্থাৎ তাদের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে হামাস। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তে হামলা চালায় হামাস বাহিনী এবং তখন 251 জনকে জিম্মি করে নিয়ে যায়। ইসরায়েলি সরকারের দেওয়া তথ্য অনুযায়ী অন্তত 34 জন ইতিমধ্যে নিহত হয়েছে। তিনি আরও জানান, আমরা যে চুক্তির কাঠামো তৈরি করছি তাতে জিম্মিরা মুক্তি পাবে, যুদ্ধ বন্ধ হবে এবং ইসরায়েলি নিরাপত্তা পাবে। এর ফলে আমরা হামাসের শুরু করা যুদ্ধে ভয়াবহ পর্যায়ে দুর্ভিক্ষ পোহানো ফিলিস্তিনি জনগণের জন্য উল্লেখযোগ্য পরিমাণের মানবিক সহায়তার পরিমাণ বাড়াতে পারব। তাদেরকে কার্যরত নরক যন্ত্রণা দেওয়া হয়েছে।